বাংলাদেশের মানুষের কাছে কিছু নিয়ে চাইনি। আমি বিচার চাইতে পারবো না। কেন? আমি দেশের নাগরিক না? বেঁচে থাকতে সবাই থাকে, মরে গেলে যে কেউ থাকে না, তার জীবন্ত প্রমাণ। দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, উন্নত দেশ হিমশিম খাচ্ছে। উপস্থিত আমার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম। 15ই আগস্ট জাতীয় শোক দিবস। সেই 47 বছর আগে এই দিনে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়। সেই জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই স্মরণ সভা, এই সভায় যারা উপস্থিত, আমি তাদের এইটুকুই বলবো যে জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগের এই শোক সভায় আজকে আমরা এই প্রতিজ্ঞাই নেব যে জাতির পিতার যে আদর্শ, সেই আদর্শ বুকে ধারণ করে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমি প্রথমে শোক জানাচ্ছি আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। একই দিনে হত্যা করেছিল আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। সারা জীবন তিনি কিছু চাননি, আমার বাবার পাশে থেকে শত ত্যাগ স্বীকার করে এই বাংলাদেশের স্বাধীনতায় অবদান রেখে গেছেন। ঘাতকের নির্মম বুলেট তাকে কেড়ে নিয়েছে আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট্ট রাসেলকে। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা এবং জামালের নবপরিণীত বধূ পারভিন জামাল রুজিকে। আমার একমাত্র চাচা আবু নাসের মুক্তিযোদ্ধা, তাকেও ঘাতকের দল নির্মমভাবে হত্যা করেছে, তিনি পঙ্গু ছিলেন। আমার বাবা মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন, একজন সেনা অফিসার হওয়া সত্ত্বেও তাকেও রেহাই দেয়নি। ব্রিগেডিয়ার জামিলকে নির্মমভাবে হত্যা করে। সিদ্দিকুর রহমান পুলিশ অফিসার, ঘাতকদের বাধা দিয়েছিল, তাকে হত্যা করে। একই সাথে আক্রমণ করে আমার মেজো ফুপুর বাড়ি, শেখ ফজলুল হক মনি এবং তার স্ত্রী আরজুমনি। আরজুমনি আমার সেজো ফুপুর মেয়ে, আর আমার মেজো ফুপুর ছেলে হচ্ছে শেখ ফজলুল হক মনি। পরে সেখানে বসে আছে, 5 বছরের শিশু, তারপর 3 বছরের। রক্তাক্ত মা বাবার লাশের পাশে দাঁড়িয়ে বাবা ওঠো, মা ওঠো চিৎকার করেছিল, কিন্তু বাবা আমার সাড়া পায়নি। নির্মমভাবে তাকে হত্যা করে। একজন মুক্তিযোদ্ধা ছিল। একই সাথে আক্রমণ করেছিল আমার সেজু ফুপুর বাড়ি। আমার ফুপু আব্দুর রহমান নেবাদ, মুক্তিযোদ্ধা সংগঠক, কৃষিমন্ত্রী, তাকে শুধু না, পরিবারের সকলকে একসাথে দাঁড় করিয়ে বাস পার করেছিল। গুলির আঘাতে আমার ফুপু আব্দুর রহমান নেবাদ মারা যান, সাথে তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছর মেয়ে বেবি, 4 বছর নাতি সুকান্ত, ভ্রাতুষ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ সানিয়াবাদ এবং আব্দুল নঈম রেন্টু। আমি হোসেন আমরি খালাতো ভাই, সে একজন সাংস্কৃতিক কর্মী ছিল, তারা মৃত্যুবরণ করেন গুলির আঘাতে। আমার ফুপু, আমার আরো 2 জন ফুফাতো বোন, ভাই, তারা সবাই আহত ছিল। ওই বাড়ির কাজের লোকজন সহ তাদেরকে হত্যা করে। আমার ছোট ফুপুর বাড়িতে যে আমার ছোট ফুপাকে খোঁজে,
15 আগস্ট একই সাথে তিনটে বাড়িতে এরকম হত্যাকাণ্ড ঘটল। আর যে খুনির এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে কিন্তু ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। 15 আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের বাড়ি যখন আক্রমণ করে সেগুলো এগাতে মোহাম্মদপুরের কয়েকটি বাড়িতে সেগুলা যে পড়ে, সেখানে 13 জন মানুষ মারা যায়, অনেকে আহত ছিল। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকে যখন চারিদিকে অনেক সোচ্চার হয়, মানবাধিকারের প্রশ্ন আসে, মানবাধিকারের কথা বলা হয়, আমাদের সরকারকে মানবাধিকারের ব্যাপারে প্রশ্ন করে। যারা এই প্রশ্ন করে তাদের কাছে আমার জিজ্ঞাসা, আমাদের মানবাধিকার 15 আগস্ট আমরা যারা আপন জন হারিয়েছি তাদের মানবাধিকার কোথায় ছিল? আমাদের তো বিচার চাওয়ার অধিকার ছিল না। আমি আমার বাবা মা হারিয়েছি, আমি মামলা করতে পারবো না, আমি বিচার চাইতে পারবো না। কেন? আমি দেশের নাগরিক না? আমি আমার ছোট বোন রেহানা বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম ঘাতকের নির্মম বুলেট আঘাত থেকে। এই বাচ্চা কত যন্ত্রণার বাচ্চা, যারা এই বাচ্চা তারা জানে। কিন্তু আমাদের মানবাধিকার যে লঙ্ঘন করা হয়েছিল, 96 সালে যদি সরকারে আসতে না পারতাম, যদি ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করতে না পারতাম, এই হত্যার বিচার কোনোদিন হতো না। বারবার বাধা এসেছে, এমনকি বক্তৃতায় বিচার চাওয়ার কথা বলতে যেও বাধা পেয়েছি, যে এই কথা বলে নাকি কোনোদিন ক্ষমতায় যেতে পারবো না, এরকম আমাকে শুনতে হয়েছে। আমি বাধা মানি নাই, আমি এই দাবিতে সোচ্চার হয়েছি, দেশে বিদেশে জনমত সৃষ্টি করার চেষ্টা করেছি। সর্বপ্রথম এই হত্যার প্রতিবাদ করে বক্তৃতা দিয়েছে রেহানা 79 সালে সুইডেনে। এরপর আমি 80 সালে বিদেশে গেছি, একটা কমিশন গঠন করেছি, চেষ্টা করেছি আন্তর্জাতিকভাবে। তখন তো দেশে আসতে পারিনি, আমাকে আসতে দেওয়া হবে না। 81 সালে বিদেশে আসার পর তারপর থেকে জনমত সৃষ্টি করেছি। কত অপপ্রচার চালানো হয়েছে আমার বাবার নামে, ভাইয়ের নামে, মায়ের নামে, মিথ্যা অপপ্রচার। কোথায় সেগুলি? কত রকমের মিথ্যা অপপ্রচার দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। তারপরেও যখন দেখে যে না, বাংলাদেশের মানুষের মন থেকে জাতির প্রিয় বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি যখন দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যে শত বাধা দিয়েও 7 জন আওয়ামী লীগের সংসদ সদস্যকে হত্যা করেছে, একের পর এক নেতা কর্মীদের হত্যা করেছে, 70 নির্বাচনের পরপরই তো হত্যাকাণ্ড শুরু করেছে সেই পাকিস্তানি শাসকরা। পাবনায় মোহাম্মদ রফিক, যিনি এমপি নির্বাচিত হয়েছিলেন, 22 ডিসেম্বর 7 ডিসেম্বর নির্বাচন, 22 ডিসেম্বর তাকে হত্যা করেছে। খুলনায় মমতাজ হোসেন, তাকে 23 ডিসেম্বর হত্যা করেছে, এবং সেই হত্যাকাণ্ড 75 পর চলেছে, এবং সেই হত্যাকাণ্ড স্বাধীনতার পরে চলেছে। এত বাধা, পাটের গুদামে আগুন, থানা লুট, নানাভাবে ব্যতিব্যস্ত করা, তারপর খাদ্যের জাহাজ নগদ অর্থ দিয়ে কেনা, সেই জাহাজ ঘুরিয়ে দিয়ে 74 দুর্ভিক্ষ ঘটানো, সবই তো একটা চক্রান্ত ছিল। তা এত কিছু করেও যখন পারেনি, তখন এই হত্যাকাণ্ড ঘটালো। বাংলাদেশের ইতিহাস থেকে জাতির পিতার নাম মুছে ফেলে দিল। 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত। 15ই আগস্ট 32 নম্বর ওই ধানমন্ডি, লাশগুলি তো পড়েছিল। কত স্লোগান, বঙ্গবন্ধু আমরা আছি যেখানে, তুমি আছো যেখানে, আমরা সেখানে, অনেক স্লোগান তো ছিল। কোথায় ছিল সে মানুষগুলি? একটি মানুষ ছিল না সাহস করে এগিয়ে আসার, একটি মানুষ ছিল না প্রতিবাদ করার। কেন করতে পারেনি? এত বড় সংগঠন, এত সমর্থক, এত লোক, কেউ তো একটা কথা বলার সাহস পায়নি। 15ই আগস্ট থেকে 16ই আগস্ট ওই লাশ পড়েছিল। 16ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে গেল টুঙ্গিপাড়া, কারণ দুর্গম পথ,
যেতে 24 ঘন্টা, 22 থেকে 24 ঘন্টা সময় লাগে, তাই কেউ যেতে পারবে না। তাই সেখানে নিয়ে মা বাবার কবরের পাশে সেখানে মাটি দিয়ে আসে। সেখানকার মৌলভী সাহেব আপত্তি করেছিলেন যে আমি গোসল দেব, কাফন দাফন, কিছু নিয়ে যাননি, শুধু দিয়ে গেছেন, একটা দেশ দিয়ে গেছেন, একটা জাতি দিয়ে গেছেন, পরিচয় দিয়ে গেছেন, আত্মপরিচয় দিয়ে গেছেন। বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলে উন্নয়নের পথে যাত্রা শুরু করে দিয়েছেন। কিছুই নিয়ে যাননি বাংলাদেশের মানুষের কাছ থেকে। বাংলাদেশের গরিব মানুষকে যে রিলিফের কাপড় তিনি দিতে পারতেন, সেই রিলিফের কাপড়ের পাড় ছেড়ে সেটা দিয়েই তাকে কাফন দেওয়া হয়েছিল। বাংলাদেশের মানুষের কাছে কিছু নিয়ে যায়নি। আমার বাবা মা ভাই বোন কেউ কিছু নিয়ে যায়নি। ওই 16 তারিখে সমস্ত লাশ নিয়ে বনানীতে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। মুসলমান হিসেবে যে এতটুকু দাবি থাকে জানাজা পাওয়ার, সেটাও তো পায়নি। একটু কাফনের কাপড় সেটাও দেয়নি। কিন্তু 75-এর ঘাতকরা হত্যার পর বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র ঘোষণা দিয়েছিল, কিন্তু ইসলামিক কোনো বিধি তারা মানেনি। আমার এটা প্রশ্ন, আমাদের নেতারাও তো এখানে আছেন, জাতিপিতা তো অনেকে ফোনও করেছিলেন। কি করেছিলেন তারা? বেঁচে থাকতে সবাই থাকে, মরে গেলে যে কেউ থাকে না তার জীবন্ত প্রমাণ। এই জন্য আমি কিছু আশা করি না, কিন্তু আমার একটাই কথা, এই দেশ জাতির পিতা স্বাধীন করেছিলেন এই দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন বলে। তাই আমার একটাই প্রচেষ্টা, সব সহ্য করে নীলকণ্ঠ হয়ে শুধু অপেক্ষা করেছি কবে ক্ষমতায় যেতে পারবো আর এই দেশকে জাতির পিতার স্বপ্নের দেশ হিসেবে গড়ে তুলতে পারবো, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারবো, তাহলেই এই হত্যার প্রকৃত প্রতিশোধ নেওয়া হবে। আর বিচারের বাণী তো নিবৃত্ত কাজে। আমি ফিরে এসেও তো বিচার করতে পারিনি। আমি 81 সালে ফিরে এসেছি, 96 সালে সরকারে গিয়েছি, এই সময় কতবার ওই হাইকোর্টে গিয়েছি, বক্তৃতা দিয়েছি, বিচার আদালতে গেছি। আমাদের তো মামলা করারও অধিকার ছিল না, কারণ ইন্ডেমনিটি দিয়ে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, পুরস্কৃত করে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হয়েছে। তাদের এই খুনিদেরকে রাজনৈতিক দল গঠন করবার সুযোগ দেওয়া হয়েছে। জিয়াউর রহমান তাদের নিজে উদ্যোগী হয়ে লিবিয়াতে তাদের আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টোকে অনুরোধ করে তার মাধ্যমে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফিকে সাথে কথা বলে এই খুনিদের সেখানে রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছে এবং পরবর্তীতে এদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে জিয়াউর রহমান পুরস্কৃত করেছে। সে যদি খুনি না হবে, ষড়যন্ত্রকারী না হবে, তাহলে খুনি মোস্তাক তাকে সেনাপ্রধান করবে কেন, আর সে এই খুনিদেরকে কেন আশ্রয়ের ব্যবস্থা করে দেবে? শুধু সেখানেই থামে নাই। ব্যারিস্টার মইনুল হোসেন অনেক কথা বলেন, আপনারা শুনেন। আইনজীবী সুধী সমাজ সুশীল বাবু, তিনি কি করেছিলেন? ওই খুনি পাশা এবং হুদাকে নিয়ে তিনি একটি রাজনৈতিক দল করেছিলেন, প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি প্রগস। ব্যারিস্টার মইনুল হোসেন প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি নামে, প্রগস নামে তিনি একটি রাজনৈতিক দল গঠন করেন। আর জেনারেল এরশাদ সে এসে ওই খুনি ফারুককে দিয়ে ফ্রিডম পার্টি গঠন করায়। আর খালেদা জিয়া তো আরো এক ধাপ উপরে, খুনি ফারুক, রশিদ এবং হুদা তাদেরকে নির্বাচনে প্রার্থী করে। ফারুককে জিতাতে পারেনি, যে কোনো কারণে হোক, সেখানকার প্রশাসন সে কথাটা মানি। সেই 15ই ফেব্রুয়ারি 96 নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন নিয়ে, যে নির্বাচনে কোনো দল অংশগ্রহণ করে নাই, সেই নির্বাচনের মাধ্যমে রশিদ আর হুদাকে চুয়াডাঙ্গা থেকে, রশিদকে কুমিল্লা থেকে নির্বাচন নিয়ে ঘোষণা দিয়ে পার্লামেন্টে বিরোধী দলের নেতা বানায় খালেদা জিয়া তাদেরকে। এরা কি করে অস্বীকার করবে
যে এই হত্যাকাণ্ড ষড়যন্ত্রের সাথে তারা জড়িত না? 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচন জনগণ মেনে নেয়নি, আন্দোলন হয়, খালেদা জিয়া বাধ্য হয় পদত্যাগ করতে, 30 মার্চ সে পদত্যাগ করে। এরপর জুন মাসে নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে। সরকার গঠন করতে পেরেছিলাম বলেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করতে সক্ষম হয়েছে। সেটা বাতিল এত সহজ ছিল না, সেখানে অনেক বাধা। আপনারাই খোঁজ করে দেখবেন যে সেই দিন কারা কারা এই খুনিদের পক্ষে দাঁড়িয়েছিল, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিলের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, কোন কোন আইনজীবী, সেটা একটু খোঁজ করে দেখবেন। সেই যাও আমরা ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করি, খুনিদের বিচারের আওতায় নেই। যেদিন বিচারের রায় হবে সেটা ছিল 8ই নভেম্বর। হরতাল ডেকেছিল বিএনপি, কেন? খুনিদের বাঁচাতে। 8ই নভেম্বর 98 সালের সেদিন হরতাল ডেকেছিল যাতে জজ সাহেব কোর্টে যেতে না পারে, বিচারের রায় দিতে না পারে। কিন্তু জজ সাহেব গোলাম রসুল সাহেব তিনি সাহসী ছিলেন, তিনি গিয়েছিলেন এবং বিচারের রায় ঘোষণা দিয়ে খুনিদের ফাঁসির হুকুম দিয়েছিলেন। খালেদা জিয়া ক্ষমতায় 2001-এ যখন আসে, সব বিচার কার্য বন্ধ। এরপরে আমরা যখন আবার সরকারে আসলাম 2009-এ, যখন এই বিচার কাজ শুরু করি, হাইকোর্টে আমরা আপিল করি, কত বিচারকদের তালিকায় লেখা আওয়ামী লীগের পক্ষের লোক, কোর্টে গেলে তারা বিব্রত বোধ করেন, কারণ এই বিচারের রায় তারা দিতে পারবেন না। আমি জাস্টিস প্রধান বিচারপতি ছিলেন তোফাজ্জল সাহেব, তাকে আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। তার রায় এই খুনিদের ফাঁসি হয়, যেটা আমরা কার্যকর করতে সক্ষম হয়েছি। আজকে যেসব দেশ মানবাধিকারের প্রশ্ন তোলে, আমাদের আবার স্যাংশন দেয়, তারা তো খুনিদের আশ্রয় দিয়ে রেখেছে। এই খুনি রাশেদ, এই রাশেদ ছিল কমান্ডিং অফিসার, যে মিন্টু রোডে যে অপারেশন হয় সেই অপারেশনের কমান্ডিং অফিসার ছিল এই রাশেদ। সেই ওখানে যে খুনি রাশেদ এবং শাহরিয়ার, এদের নেতৃত্বে সেখানে যায়, এবং মাজেদকে আমরা আনতে পেরেছি। কিন্তু রাশেদকে বারবার আমেরিকার সাথে আমরা কথা বলছি, এখনো তাকে তারা দিচ্ছে না, তাকে তারা লালন পালন করে রেখে দিচ্ছে। আর নূর কানাডায়। এদের কাছ থেকে আমাদের কাছে মানবতার মানবতার নিতে হয়, সবক নিতে হয়। তারা আমাদেরকে মানবতার সবক শিখায়, যারা সেই আমার বাবা মা নারী শিশু তাদেরকে হত্যা করেছে, তাদেরকে তারা রক্ষা করে। রশিদ লিবিয়াতে পড়ে থাকে, মাঝে মাঝে পাকিস্তানে যায়। ডালিমের খোঁজ পাকিস্তানের লাহোরে আছে এটুকু জানি, কিন্তু খুব বেশি খবর পাওয়া যাচ্ছে না। মুসলিম উদ্দিন ইন্ডিয়ায় আসামের কোন অঞ্চলে ছিল, বহু চেষ্টা করেছি, তাকে খুঁজে পাওয়া যায়নি। এরা নাম পাল্টে রয়ে আছে, তবুও চেষ্টা করে যাচ্ছি। এই কয়জনকে আমরা আনতে পারিনি এখনো, বাকি সব খুনিদের একে একে আমরা নিয়ে এসেছি। থাইল্যান্ডে হুদা আটকা পড়েছিল, থাইল্যান্ডের রাজাকে আমি মেসেজ দিয়েছিলাম, তখনকার প্রাইম মিনিস্টার, তারা আমাদের সহযোগিতা করেছিল, তাদেরকে আমরা ফেরত এনেছিলাম। মহিউদ্দিনকে আমরা ফেরত আনতে পেরেছিলাম, আর ফারুক, এরা তো ছিলই। যে কয়জন আমরা পেয়েছি সেই রায় কার্যকর করেছি। আমার প্রশ্ন যে আমাদের মানবাধিকার কোথায়, তার কি জবাব আমরা পাবো? যারা খুনিদের লালন পালন করলো, অর্থাৎ যারা মানবাধিকার লঙ্ঘনকারী, খুনি বা কোনো না কোনো জঙ্গি সন্ত্রাসী, তাদের মানবাধিকার নিয়ে এরা ব্যস্ত। এবং বিএনপি তো এদের মদতদাতা, বিএনপি এদের লালন পালনকারী, কাজে তাদেরকে তারা লালন পালন করে। আমি আজকে এটুকু বলবো যে আমি আওয়ামী লীগের কাছে কৃতজ্ঞতা জানাই, আমি কৃতজ্ঞতা জানাই বাংলার জনগণের কাছে। 2009 নির্বাচনে সরকার আসার পর 3বার আমাদের নির্বাচনে ভোট দিয়েছে, আমরা দেশ সেবার সুযোগ পেয়েছি। জাতির পিতার হত্যা শুধু বিচারই আমরা করিনি, আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে সক্ষম হয়েছি। পাশাপাশি যে আদর্শ নিয়ে
বাংলাদেশ স্বাধীন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, সেই আদর্শ আবার ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। আজকে বাংলাদেশ দারিদ্র বিমোচনে যথেষ্ট আমরা অগ্রগামী, প্রায় 40 ভাগ থেকে 20 ভাগে আমরা নামাতে সক্ষম হয়েছি। আজকে বাংলাদেশে খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। বাংলাদেশকে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা স্বল্পোন্নত দেশের স্বীকৃতি অর্জন করে দিয়ে গিয়েছিলেন, যেটা ধ্বংস হয়ে গেছিল 75-এর পর, আমরা পুনরায় সেটাকে উদ্ধার করে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। জাতির পিতা দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছিলেন। আপনারা দেখেছেন গৃহহীন ভূমিহীন মানুষ, তাদের জন্য তিনি ঘর করে দিয়ে কাজ শুরু করেছিলেন। তারই পরঙ্ক অনুসরণ করে দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, মুজিব বর্ষা আমাদের ঘোষণা, আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। একটা ভূমিহীন মানুষ যখন ঘর পাচ্ছে, ঘরের সাথে সাথে তাকে নগদ টাকা জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। তার মুখের যে হাসি, সেই হাসিটা যখন আমি দেখি, আমার মনে হয় এই হাসি দেখে নিশ্চয়ই আমার বাবার আত্মা শান্তি পায়, নিশ্চয়ই বেহেশতে থেকে তিনি দেখেন। তিনি চেয়েছিলেন স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক আমরা তৈরি করেছি। তিনি পল্লী স্বাস্থ্য কেন্দ্র করতে চেয়েছিলেন। সেই আদর্শ নিয়েই আমি কমিউনিটি ক্লিনিক করি, যেটা খালেদা জিয়া এসে বন্ধ করে দিয়েছিল, চালু করেছে। আজকে 30 প্রকার ঔষধ আমরা তার মাধ্যমে বিনা পয়সায় দিচ্ছি। মাতৃমৃত্যু হার কমিয়েছে, শিশু মৃত্যু হার কমিয়েছে, মানুষের স্বাস্থ্য সেবা আমরা দিয়ে যাচ্ছি। আমরা শুধু খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, খাদ্য পুষ্টি ব্যবস্থা আমরা করে দিচ্ছি। শিক্ষার ক্ষেত্রে আজকে এটা জাতির পিতাই শুরু করেছিলেন। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, 5 বছর বয়সে প্রত্যেকটা শিশু স্কুলে যাবে, শিক্ষা গ্রহণ করবে। আমরা প্রাথমিক শিক্ষা থেকে সে শিক্ষা ব্যবস্থা হাতে নিয়েছি, এবং তিনি যেমন যুদ্ধবিধ্বস্ত দেশেও স্কুল জাতীয়করণ করেছেন, আমরা আওয়ামী লীগ সরকার এসে প্রথম জাতীয়করণ করি আরও স্কুল এবং আমরা শিক্ষকদের সেই মর্যাদা বাড়াই। সাথে সাথে যেন শতভাগ আমাদের ছেলেমেয়ে স্কুলে যায় সেই ব্যবস্থা আমরা নিয়েছিলাম। তার ফলে আমাদের সাক্ষরতার হারও আজকে বৃদ্ধি পেয়েছে, প্রায় 75 ভাগের কাছাকাছি আমরা বাড়াতে সক্ষম হয়েছি। আমাদের লক্ষ্য যে এই দেশটাকে আমরা সেই স্বাধীনতার চেতনায় গড়ে তুলব। গ্রামগঞ্জে প্রত্যেকটা অঞ্চলে যেন উন্নয়নের ছোঁয়া লাগে, শুধু শহর ভিত্তিক উন্নয়ন না। আবার শহরের মানুষকে বঞ্চিত করিনি, এমনকি সেই হরিজন বা পরিচ্ছন্ন কর্মী তাদেরও যেমন আমরা ফ্ল্যাট করে দিচ্ছি। 91 সালে ঘূর্ণিঝড়ে উদ্বাস্তু তাদের ফ্ল্যাট করে তাদের পুনর্বাসন ব্যবস্থা করছি। বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে স্বল্প আয়ের মানুষের ঘরের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। ঠিক যে কাজ তিনি করতে চেয়েছিলেন সেটা সামনে নেই, আমরা কাজ করে যাচ্ছি। টুঙ্গিপাড়ায় তার লাশ রেখেছিল যাতে কেউ যেতে না পারে, আজকে যাক টুঙ্গিপাড়া মানুষের ঢল। পদ্মা সেতু নির্মাণ নিয়ে কত অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের উপর, যে মানসিক যন্ত্রণা আমাদের ভুগতে হয়েছে কেউ তো বাদ যায়নি। আমার ছোট বোন, আমার ছেলে জয়, পুতুল, রেমার ছেলে থেকে শুরু করে প্রত্যেকের উপর কিরকম দোষারোপ, উপদেষ্টা, মন্ত্রী, সচিব। আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, হ্যাঁ আমার কোনো শক্তি নাই, আমার কোনো অর্থ সম্পদ নাই, কিন্তু আমার একটা শক্তি আছে, জনতার শক্তি। সেই শক্তি দিয়ে, সেই আত্মবিশ্বাস দিয়ে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে প্রমাণ করতে হবে দুর্নীতি হয়েছে। আমি দুর্নীতি করতে আসিনি, নিজের ভাগ্য করতে আসিনি, দেশের মানুষের ভাগ্য করতে এসেছি। এবং সেই চ্যালেঞ্জের ফলে বলেছিলাম নিজের টাকায় পদ্মা সেতু করব। আজকে নিজের অর্থে পদ্মা সেতু নির্মাণ করেছি। আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের আজকে ভাগ্যে পরিবর্তন হবে। কথা দিয়েছিলাম 100% বিদ্যুৎ দেব, 100% বিদ্যুৎ আমরা দিয়েছি। দুর্ভাগ্য আমাদের এই করোনা যা বিশ্ব অর্থনৈতিক মন্দা সৃষ্টি করেছে, তার উপর আবার মরার উপর খাড়ার গা ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ। এই যুদ্ধের কারণে স্যাংশন দিয়েছে আমেরিকা রাশিয়াকে। এই স্যাংশন আর কাউন্টার স্যাংশনের ফলে আজকে একদিকে যেমন তেলের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিস বেড়ে গেছে। আমরা যে সমস্ত জায়গা থেকে যা আমদানি করি প্রত্যেকটা পণ্য মূল্য বৃদ্ধি পেয়েছে, এমনকি সেটা পরিবহন খরচও এমনভাবে বেড়ে গেছে, একটা অস্বাভাবিক পরিস্থিতি। আমরা
আজকে আপনি আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ প্রত্যেকটা জায়গায় সেখানে বিদ্যুৎ রেশন হচ্ছে, খাবারের রেশন হচ্ছে। এমনকি ইউরোপের কোনো কোনো দেশ, জার্মানি সহ, গরম পানি ব্যবহার করতে পারবে না, বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না, সমস্ত নির্দেশনা জারি করা হচ্ছে। সেই পরিস্থিতিতে আমরা বাধ্য হয়েছি আজকে তেলের দাম বাড়াতে। কারণ তেলের দাম সবসময়, ডিজেলের দাম প্রতিবেশী দেশের সাথে সামঞ্জস্য রাখতে হয়। আমাদের টাকা যখন খুব শক্তিশালী ছিল, ডলারের মূল্য বৃদ্ধি পাওয়াতে সারা বিশ্বব্যাপী আমাদেরও বাধ্য হয়েছে টাকার মূল্য সামঞ্জস্য করতে। ফলে আমাদের তেলের দামও যখন বিশ্বব্যাপী বেড়ে গেছে, আমরা কত টাকা ভর্তুকি দেবো আর কত টাকাই করব। তারপরেও আমরা তেলের দাম বাড়িয়েছি। আমি জানি এটা বাড়ানোতে দেশের মানুষের কষ্ট হচ্ছে, কষ্টটা আমি উপলব্ধি করতে পারি, কষ্টটা আমি বুঝি। যে কারণে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, আপনারা দেখেছেন ইতিমধ্যেই, যে 50 লক্ষ পরিবারকে মাত্র 15 টাকায় চাল আমরা সরবরাহ করব। মাত্র 15 টাকায় আমরা চাল বিক্রি করবো 50 লক্ষ পরিবারের কাছে। আর 1 কোটি পারিবারিক কার্ড আমরা দেব, যে পারিবারিক কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে চাল, ডাল, তেল এবং চিনি তারা কিনতে পারবেন। যার যেটা পছন্দ সেটা নিতে পারবেন সাশ্রয়ী মূল্যে। সেই ব্যবস্থাটা, পদক্ষেপটা আমরা নিচ্ছি। করোনাকালীন সময়ে আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি, আমরা নগদ অর্থ মানুষকে বিলি করেছি। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আমাদের কৃষক লীগ সহ সকল সহযোগী সংগঠনকে, যে প্রত্যেকে কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছেন। যেমন একদিকে আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলাকারী সংস্থা, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের বিজিবি বা কোস্টগার্ড, তারা যেমন দাঁড়িয়েছে, তেমনি আমার দলের লোকেরা প্রত্যেকে মানুষের পাশে দাঁড়িয়ে করোনাকালীন সময়ে মানুষকে সাহায্য করেছেন, যার জন্য সেটা আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। আবার যেমন সিলেট, নেত্রকোনা বন্যা হলো, তখনও একদিকে আমাদের প্রশাসন এবং সমস্ত প্রতিষ্ঠানগুলি যেমন নেমেছে, সাথে সাথে আমাদের দলের লোকরাও যে যেখানে ওই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং এমন এমন দুর্যোগ এলাকা যেখানে কেউ যেতে পারে না, আমি সাথে সাথে সেনাপ্রধানকে সেই ছবি পাঠিয়েছি, মেসেজ দিয়েছি। সেখানে সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমান বাহিনী প্রত্যেকে কাজ করেছে, প্রশাসন সকলে একত্রিত কাজ করেছে, যার ফলে সেখানেও আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। আজকে আমাদের একটাই কথা, বিশ্বব্যাপী খাদ্য অভাব দেখা গেছে, দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, উন্নত দেশ হিমশিম খাচ্ছে। আমাদের এখানে কিছু করণীয় আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ, এখানে মানুষ কষ্ট পাক, এটা আমরা চাই না। তাই যারা বিত্তবান আছেন, বিত্তশালী আছেন, তাদেরকে আহ্বান করব, আপনি আপনার আশেপাশে, আপনাদের দেশ, গ্রাম, সেখানে যারা যারা একটু কষ্টে আছে তাদের পাশে দাঁড়ান। আর আমাদের পক্ষ থেকে আমরা করব, সাথে সাথে আমি আমার দলের নেতাকর্মীদেরও বলবো, প্রত্যেকে যা যা এলাকা দেয় দেখতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। একটা হচ্ছে কোনো মানুষ যেন গৃহহীন না থাকে, ভূমিহীন না থাকে। আমরা দিচ্ছি, করে যাচ্ছি, এখন মাত্র 56,000 আছে। আমরা যে সেন্সাস রিপোর্ট এখন করেছি, সেখানে আমাদের জনসংখ্যা এসেছে 16,50,00,000 মতো, 16,50,00,000, এরকম এসেছে। আমাদের ভাসমান জনগণ 22,000-এর কিছু বেশি। তারপর আমরা আরো 56,000 ভূমির মানুষের মাঝে আমরা ঘর করে দিচ্ছি। কিন্তু এর বাইরেও যদি কেউ থাকে, তাহলে সেই খবরটা আমাকে দিতে হবে, আমরা সেই ব্যবস্থা করব। কোনো মানুষ গৃহহীন থাকবে না। আর বিদ্যুতের ব্যাপারে সাশ্রয়ী হতে হবে সবাইকে, পানি ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে। 1 ইঞ্চি ভূমি অনাবাদি থাকবে না, সেটা যে যা পারে, যা দরকার চাষ করতে হবে। আমাদের খাদ্য উৎপাদন আমাদের বাড়িয়ে রাখতে হবে, নিজেদের কাজ নিজেদের করতে হবে। জাতির পিতা এই বাংলাদেশ, তিনি এই দেশের মানুষের জন্য রক্ত দিয়ে গেছেন, রক্ত দিয়ে গেছে আমার মা, আমার ভাইয়েরা, কথা আমি ভুলতে পারি না। সেই মানুষগুলির পাশে থাকা এটা নিজের কর্তব্য বলে মনে করি। কাজে আজকে তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ বুকে নিয়েই আমাদের চলতে হবে। যে নাম ঘাতকের দল মুছে ফেলেছিল, সে নাম আর মুছতে পারবে না। আজকে বিশ্বব্যাপী এ নাম সমাদৃত। সেই জয় বাংলা স্লোগান আবার ফিরে এসেছে। 7ই মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। কাজী
বিকৃত ইতিহাস না, এখন সঠিক ইতিহাস মানুষ জানতে পারছে। মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে চলেছি, আমরা চলব। কিন্তু পাশাপাশি মানুষের পাশে দাঁড়িয়ে এই দুঃসময় যার যতটুকু সামর্থ্য দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। সরকারের পক্ষ থেকে যা করণীয় অবশ্যই আমরা তা করে যাচ্ছি, করে যাব। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবারও এটুকু বলবো, একটাই লক্ষ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা। আমরা অনেক দূর এগিয়ে গেছি, ইনশাল্লাহ এই যাত্রা কেউ আর থামাতে পারবে না। জাতির পিতার এই ত্যাগ বৃথা যাবে না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। সবাইকে